আসসালামু আলাইকুম। যারা ইতিমধ্যে আমার সাথে আজকে লাইভ ক্লাসে জয়েন করছেন, প্রথমে সবাই একটু কমেন্টস করেন আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা এবং বোর্ডে আমার লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। যদি আমার কথা স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডে আমার লেখা স্পষ্ট দেখে থাকেন তাহলে সবাই একটু অল ক্লিয়ার লেখা কমেন্টস করেন। সবাই একটু অল ক্লিয়ার লেখা কমেন্টস করেন। 2 মিনিটের ভিতরে আমরা ক্লাস শুরু করতেছি। আমরা 2 মিনিটের ভিতরে ক্লাস শুরু করব। আচ্ছা, কাজ শেষ। এবার দেখি আপনাদের কি অবস্থা। অল ক্লিয়ার, অল ক্লিয়ার, অল ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমরা ভাই আর কথা না বাড়াই, আজকের ক্লাসটা শুরু করি। আজকের ক্লাসের বিষয়টা পুরো ক্লাসটাই মনোযোগ সহকারে শুনতে হবে। তেমন কিছু লেখালেখি করা লাগবে না, আপনি পুরো বিষয়টা বোঝার চেষ্টা করবেন। আর যখন আমি ফিডব্যাক দিতে বলবো যে বুঝছেন কি বোঝেন নাই, মানে ডান হয়েছে কি হয় নাই, তখন কমেন্টস করবেন। এর আগে কমেন্টস করার দরকার নাই। আমার কথা কি সবাই বুঝছেন? যখন আমি কমেন্টস করতে বলবো তখনই লিখবেন ডান অথবা নট ডান। সবাই খুব মনোযোগ সহকারে কথাটা শোনেন। ইনশাল্লাহ আগামী 1 ঘন্টা পর আমি দায়িত্ব নিয়ে বলতেছি, সবাই লিখবেন মূলদ এবং অমূলদ সংখ্যার যে কোনো প্রশ্ন আসলে ইনশাল্লাহ আমরা পরীক্ষা অ্যান্সার করতে পারবো। এটা আমি দায়িত্ব নিলাম। ওকে, তাহলে আল্লাহ ভরসা, বিসমিল্লাহ, শুরু করি। আচ্ছা, আজকে আমাদের ক্লাসের বিষয়বস্তুর নাম মূলদ এবং অমূলদ সংখ্যা। আচ্ছা, বিষয়টা বোঝেন, যেটা মূলদ সংখ্যা আমরা শুধু মূলদ সংখ্যাটা চিনব। তাহলে আমরা যদি মূলদ সংখ্যা চিনি তাহলে যে মূলদ সংখ্যা না সেই কি সংখ্যা? অমূলদ সংখ্যা। তার মানে আমরা মূলদ আর অমূলদের ভিতর অমূলদ সংখ্যাটা চিনব না, শুধু চিনব করে মূলদকে। তাহলে আমাদের লাভটা কি? যখন কোশ্চেন দিবে নিচের কোনটা মূলদ সংখ্যা, তাহলে আমি তো মূলদকে চিনি, বের করতে পারবো। যদি কখনো কোশ্চেন দেয় নিচের কোনটা মূলদ সংখ্যা না, তাহলে আমি যেহেতু মূলদকে চিনি, তাহলে যে মূলদ না সেই কি? অমূলদ। তার মানে আমরা চিনব করে শুধু মূলদ সংখ্যাকে। আমরা প্রথমে তাহলে পড়ানো শুরু করি। প্রথমে টাইপ 1। টাইপ 1-এ আমরা আলোচনা করব মূলদ সংখ্যা কারে বলে। আচ্ছা, প্রথমে আসে মূলদ সংখ্যার ডেফিনেশনটা আমরা কিভাবে লিখতে পারি। আচ্ছা, বিষয়টা ভাইয়া দেখেন, আমরা মূলদ সংখ্যার একটা ডেফিনেশন লিখছি। এটা বিস্তারিত আলোচনা আমরা পরবর্তী টাইপে শিখবো, কারণ পরীক্ষা অনেক সময় প্রশ্ন দেয় মূলদ সংখ্যা কোনটা, মানে কারে বলে, অমূলদ সংখ্যা কারে বলে। আমরা ডেফিনেশনটা শিখলাম কি, যে সকল সংখ্যারে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। বিষয়টা দেখেন, পি হচ্ছে আমার লব, কিউ হচ্ছে আমার হর। তার মানে কি, যে সকল সংখ্যাকে আমি লব বাই হর আকারে প্রকাশ করতে পারি, যেখানে লব এবং হর দুটোটাই পূর্ণ সংখ্যা,
যেখানে লব এবং হর দুটোই পূর্ণ সংখ্যা তার আমি কি বলবো, মূলদ সংখ্যা। তার মানে আপনার ডেফিনেশনটা শুধু এভাবে মনে রাখবেন, যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তাকে আমি কি বলবো, মূলদ সংখ্যা। বোঝার আলোচনা টাইপ 2-এ। তাহলে যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তার আমি বলবো কি, মূলদ সংখ্যা। আচ্ছা, পি বাই কিউ যখনই আপনি কোনো কিছুর লব বাই হর আকারে লিখবেন, এই নিচের মানটা কি কখনো 0 হইতে পারবে? তাহলে তো সে অসংজ্ঞায়িত হয়ে যাবে। তার মানে কি, কিউ নট ইজ ইকুয়ালস টু 0। আর এই পি আর কিউ কেমন সংখ্যা? এই পি আর কিউ হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা জিনিসটা কি, টাইপ 2-এ শিখাচ্ছি। তাহলে আমরা প্রথমে শিখলাম কি, সংজ্ঞা কি, যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তারে বলবো মূলদ। তাহলে যারে প্রকাশ করা যায় না তারে কি বলবো, অমূলদ। আচ্ছা, পি আর কিউর পরিচয় কি, পি কিউ হচ্ছে পূর্ণ সংখ্যা। আর আরেকটু কথা কি, যেহেতু কিউটা নিচে আছে, এই নিচের মানটা কোনোদিনই 0 হইতে পারবে না, তাহলে তো অসংজ্ঞায়িত হয়ে যাবে। তার মানে কিউ নট ইজ ইকুয়ালস টু 0। ক্লিয়ার? এই পর্যন্ত বোঝা গেছে? আচ্ছা, মূল সংখ্যার কি দ্বারা প্রকাশ করা হয়? কিউ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আপনারা যদি প্রশ্ন দেয়, কি ধরনের প্রশ্ন দেবে? মূল সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়? কিউ দ্বারা। তাহলে অমূল সংখ্যার প্রকাশ করা কি দ্বারা? অমূলদ সংখ্যার প্রকাশ করা হয় কিউ প্রাইম দ্বারা। তাহলে আমরা শিখলাম কি, মূলদ সংখ্যার প্রকাশ করা হয় কিউ দ্বারা, অমূলদ সংখ্যার প্রকাশ করা হয় কিউ প্রাইম দ্বারা। যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তা মূলদ, যারা প্রকাশ করা যায় না তা হচ্ছে অমূলদ। পি আর কিউর পরিচয় কি, পি আর কিউ হচ্ছে পূর্ণ সংখ্যা এবং কিউ হচ্ছে নট ইজ ইকুয়ালস টু 0। এই পর্যন্ত আমি বুঝছি। আচ্ছা, এই পর্যন্ত যদি বুঝে থাকি তাহলে আমরা একটু সেটের আলোচনায় যাকে নিয়ে আসি। আচ্ছা, মূলদ আরেকটা হচ্ছে কি, অমূলদ। মূলদরে প্রকাশ করতেছি কি, কিউ দ্বারা, অমূলদরে প্রকাশ করতেছি কি, কিউ প্রাইম দ্বারা। আচ্ছা, আপনি কিউ আর কিউ প্রাইমে যদি ইন্টারসেকশন করেন, মানে কিউ আর কিউ প্রাইমের ভিতর কি কোনো কমন উপাদান আছে? কোনো কমন উপাদান নাই। মানে কি, একটা হচ্ছে মূলদ আর একটা হচ্ছে অমূলদ, দুইটা তো ভিন্ন ভিন্ন সংখ্যা। তাহলে মূলদ হচ্ছে যদি আর্জেন্টিনা করে আর অমূলদ যদি ব্রাজিল করে, তাহলে এই দুজনের ভিতর কি কোনো কমন সাপোর্টার আছে? নাই। তার মানে মূলদ আর অমূলদের যদি আমি ইন্টারসেকশন করি তাহলে আমি পাবো ফাঁকা সেট। আর যদি মূলদ আর অমূলদের আমি ইউনিয়ন করি, ইউনিয়ন মানে কি, আমি আর্জেন্টিনার সাপোর্টারও নেব, ব্রাজিলের সাপোর্টারও নেব, তার মানে আমি সবাইরে নেব। যেহেতু আমি সবাইরে নেব তার মানে কি, এখানে আমি পাবো বাস্তব সংখ্যা। তার মানে মূলদ আর অমূলদ, মানে ব্রাজিল আর আর্জেন্টিনা সবাইরে নিলে বাংলাদেশের সবাই। তার মানে আর মূলদ আর অমূলদের ভিতর কোনো কমন আছে, মানে ব্রাজিল আর্জেন্টিনার ভিতর কোনো কমন সাপোর্টার আছে? যদি ব্রাজিলও করে আর্জেন্টিনাও করে, নাই। তার মানে এটা হচ্ছে ফাঁকা সেট। এই দুইটা জিনিসও রাখতে হবে, পরীক্ষায় দুইটা জিনিস আসতে পারে। কিউ ইউনিয়ন কিউ প্রাইম ইজ ইকুয়ালস টু হোয়াট, কিউ ইন্টারসেকশন কিউ প্রাইম ইজ ইকুয়ালস টু হোয়াট। যদি বুঝে থাকেন সবাই লেখেন টাইপ 1 ডান। এটা হচ্ছে যদি খুব ললিপপ টাইপের প্রশ্ন করে যে মূলদ সংখ্যা কারে বলে, অমূলদ সংখ্যা কারে বলে, মূলদ সংখ্যার কি দ্বারা প্রকাশ করা হয়, অমূলদ সংখ্যার কি দ্বারা প্রকাশ করা হয়, কিউ ইউনিয়ন কিউ প্রাইম হলে কি হয়, কিউ ইন্টারসেকশন কিউ প্রাইম হলে কি হয়, এটা হচ্ছে যদি ললিপপ কোশ্চেন হয়। মূল আলোচনা শুরু হবে টাইপ 2 থেকে। তার আগে সবাই একটু কমেন্টস করেন টাইপ 1 ডান হয়েছে কিনা। আর ক্লাস শেষে আমি একটা প্র্যাকটিস শিট দিয়ে দেবো, ওই শিটটা সলভ করবেন। একটু সবাই কমেন্টস করেন তো। আচ্ছা, টাইপ 1 যদি ডান হয়ে থাকে, এইবার হচ্ছে মূল আলোচনা শুরু টাইপ 2। খুব মনোযোগ সহকারে শুনবেন, যখন আমি ফিডব্যাক দিতে বলবো তখনই ফিডব্যাক দিবেন যে ডান হয়েছে কিনা ডান হয় নাই। আগামী 15 মিনিট জগতে সব কিছু ভুলে যান, সব এদিকে মনোযোগ দেন। কথা বুঝছেন? আচ্ছা, টাইপ 2 এর নাম হচ্ছে মূলদ সংখ্যা চেনার উপায়। মূলদ সংখ্যা চেনার উপায় খুব মনোযোগ সহকারে ভাবে বোঝেন। মূলদ সংখ্যা চেনার উপায় মানে কারা মূলদ সংখ্যা। প্রথমে আসেন কেস 1, কারা মূলদ সংখ্যা। আচ্ছা, নাম্বার 1 হচ্ছে যে কোনো পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যা। আমি 1 নম্বর কেসে বললাম কি, যে কোনো পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যা। তার মানে পৃথিবীতে যত ধরনের পূর্ণ সংখ্যা আছে সবগুলো পূর্ণ সংখ্যা কি মূলদ সংখ্যা।
তাহলে 1 নম্বরে আমরা কি কন্ডিশন শিখলাম, যত ধরনের পূর্ণ সংখ্যা আছে সব পূর্ণ সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা। তাহলে এখন আমার প্রথম প্রশ্ন হচ্ছে পূর্ণ সংখ্যা কারা। খুব মনোযোগ সহকারে আমার কথাটা বোঝেন। আমরা একটা টাকা পয়সার হিসাব রাখলাম। টাকা টাকা কেমন হইতে পারে, আপনার কাছে 1 টাকা হইতে পারে, 2 টাকা হইতে পারে, 3 টাকা হইতে পারে, 4 টাকা হইতে পারে, 5 টাকা হইতে পারে। আচ্ছা, এবার আসেন আপনি টাকার সাথে মাইনাস করেন। মাইনাস টাকা মানে কি, আপনি ঋণ করছেন। আপনি মনে করেন একজনের কাছ থেকে 5 টাকা ঋণ করছেন, এটা কি -5 লেখা যায় না? আচ্ছা, আপনি মনে করেন একজনের কাছ থেকে 120 টাকা ঋণ করছেন, তাহলে কি এটার -120 টাকা লেখা যায় না? আপনার কাছে মনে করেন কোনো টাকা নাই, তাহলে কি এটার 0 টাকা লেখা যায় না? আপনার কাছে যে কোনো অ্যামাউন্টের টাকা আছে, কত 3 থাকতে পারে, 7 থাকতে পারে, 7 টাকা থাকতে পারে, 10,237 টাকা থাকতে পারে। তার মানে আপনার কাছে যদি টাকা থাকে অথবা টাকা যদি না থাকে, টাকা যদি না থাকে অথবা আপনি যদি ঋণ করেন, ঋণরে আমরা মাইনাস ধরলাম, এগুলারে আমি বলবো পূর্ণ সংখ্যা। সোজা কইরা কি বুঝছেন পূর্ণ সংখ্যা? সুতা বাংলা টাকার খেলা। আমার কাছে টাকা থাকা মানে হচ্ছে প্লাস, তার মানে 1 2 3 4 5। টাকা নাই মানে কি 0। ঋণ করছি মানে কি -1 -2 -3। এগুলার আমি কি বলতেছি পূর্ণ সংখ্যা। তার মানে কি -3 এটা কি একটা পূর্ণ সংখ্যা না? তাহলে -3 কি সংখ্যা? মূলদ। 0 কি একটা পূর্ণ সংখ্যা না? পূর্ণ সংখ্যা। তাহলে 0 কি সংখ্যা? মূলদ। 7 কি একটা পূর্ণ সংখ্যা না? মানে 7 আপ, 7 আপ তো একটা পূর্ণ সংখ্যা, তাহলে 7 আপ কি সংখ্যা? মূলদ। 2 3 6 7 এটা কি একটা পূর্ণ সংখ্যা না? পূর্ণ সংখ্যা, তাহলে এটা কি? মূলদ। তার মানে পৃথিবীতে যত ধরনের পূর্ণ সংখ্যা আছে তার সবই হচ্ছে মূলদ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা কারা, এটা আমি মনে রাখবো কিভাবে? হয় আমার কাছে টাকা থাকবে, অথবা টাকা থাকবে না, অথবা আমি ঋণ করছি। এই 3টা ক্যাটাগরির ভিতর যদি পড়ে, এগুলোর আমি বলবো পূর্ণ সংখ্যা। সবাই কি কেস 1 বুঝছেন? যদি কেস 1 বোঝেন লেখেন C1 ডান, C1 ডান। যদি বোঝেন লেখেন C1 ডান। আর এটা মাথায় রাখবেন, 7 আপ কি সংখ্যা? 7 আপ হচ্ছে মূলদ সংখ্যা। 7 আপ মানে কি 7। 7 কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা কি সংখ্যা? মূলদ সংখ্যা। আচ্ছা, কেস 1 ডান হয়েছে। আজকে আমি বলছি সবাই ইনশাআল্লাহ ফুল ক্লাস ডান লিখবো, একদম সবাই, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে। তাহলে আমরা 1 নম্বর কেসে শিখলাম কি, যে কোনো পূর্ণ সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা। আচ্ছা, এবার আসেন কেস 2। কেস 2তে এসে আমরা শিখবো আচ্ছা, কেস 2তে আমরা শিখলাম দশমিক সংখ্যার পর নির্দিষ্ট সংখ্যক অঙ্ক থাকলে তা মূলদ সংখ্যা। কেস 2তে কি শিখলাম? দশমিক সংখ্যার পর নির্দিষ্ট সংখ্যক অঙ্ক থাকলে তা মূলদ সংখ্যা। মানে কি? মানে হচ্ছে আপনি দেখেন, এটা দিলাম 1, এটা 2, এটা 3 নম্বর এক্সাম্পল। 1 নম্বর এক্সাম্পলে দেখেন দশমিকের পর কয়টা অঙ্ক আছে? 1টা 2টা। আপনি কি গুনতে পারেন? দশমিকের পর কতগুলো অঙ্ক আছে এটা যদি আপনি গুনতে পারেন তাহলে হচ্ছে মূলদ। সোজা বাংলা কিভাবে মনে রাখবো? দশমিকের পর কতগুলো অঙ্ক আছে এটা যদি আমি গুনতে পারি, এটা দশমিকের পর কয়টা অঙ্ক আছে? 2টা, তার মানে এটা কি মূলদ। আচ্ছা, এখানে দশমিকের পর কয়টা অঙ্ক আছে এটাকে আপনি গুনতে পারেন? 1 2 3 4 5 গুনতে পারি, তাহলে এটা কি মূলদ। এখানে দশমিকের পর কতগুলো অঙ্ক আছে আপনি কি গুনতে পারেন? পারি। 1 2 3 4 5 6 7 8 9 10 11, তাহলে এটাও কি মূলদ। কিন্তু আপনি যদি কোশ্চেনটা এভাবে দিত, এটা দিলে কিন্তু এটার মূলদ নয়, এটা দিতে অমূলদ। কেন? আপনি আমি শিখাইছি কি, দশমিকের পর যদি নির্দিষ্ট সংখ্যক অঙ্ক থাকে মানে কি, দশমিকের পর কতগুলো অঙ্ক আছে এটা যদি আমি কাউন্ট করতে পারি তাহলে হচ্ছে মূলদ। তাহলে কাউন্ট করতে না পারলে কি? অমূলদ। মানে যেই বৈশিষ্ট্য হইলে মূলদ হবে সেটা না হইলে কি হবে? অমূলদ। তাহলে আমরা 2 নম্বরে কি শিখলাম কেস 2তে? দশমিক সংখ্যার পর নির্দিষ্ট সংখ্যক অঙ্ক থাকলে তা হচ্ছে মূলদ সংখ্যা। তার মানে কি, দশমিকের পর কতগুলো অঙ্ক আছে এটা যদি আমরা গুনতে পারি তাহলে আমরা তারে বলবো মূলদ।
তাহলে আমরা যদি কেস 2 বুঝে থাকি, লেখেন C2 ডান, C2 ডান। তাহলে আমরা দুইটা কেস অলরেডি শিখলাম। মূল সংখ্যা কারা? 1 নম্বর শিখছি যে কোনো পূর্ণ সংখ্যা হচ্ছে মূল সংখ্যা। 2 নম্বর শিখছি কি দশমিকের পর কতগুলো অঙ্ক আছে এটা যদি আমরা গুনতে পারি তাহলে হচ্ছে মূল সংখ্যা। এই পর্যন্ত বুঝছেন কিনা? আচ্ছা, কেস 2 ডান। এবার আসেন কেস 3। কেস 3 এটার পাশে লেখেন বি কেয়ারফুল। বি কেয়ারফুল মানে কি জানেন? পরীক্ষা আপনি এটা ভুল করবেন। বি কেয়ারফুল। আচ্ছা, কেস 3 পয়েন্ট হচ্ছে খুব মনোযোগ সহকারে দেখেন, লেখেন বি কেয়ারফুল। আচ্ছা, 3 নম্বর পয়েন্টে এসে আমরা কি শিখলাম কেস 3-তে? যে কোনো আবৃত দশমিক সংখ্যা, আবৃত দশমিক সংখ্যার আরেকটা বাংলা হচ্ছে পৌনঃপুনিক সংখ্যা। যে কোনো আবৃত দশমিক সংখ্যা, আবৃত দশমিক সংখ্যার আরেকটা বাংলা হচ্ছে কি পৌনঃপুনিক সংখ্যা। যে কোনো আবৃত দশমিক সংখ্যা অথবা পৌনঃপুনিক সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা। তাহলে আমরা কেস 3-তে শিখলাম কি যে কোনো আবৃত দশমিক সংখ্যা অথবা পৌনঃপুনিক সংখ্যা হচ্ছে কি মূলদ সংখ্যা। আপনার যদি এক্সাম্পল 1 অথবা 2 দেয়, মানে ললিপপ টাইপ এক্সাম্পল দেয়, যেটা 40তম বিসিএস এ দিছে, 1.24 পৌনঃপুনিক, পৌনঃপুনিক থাকলে কি সংখ্যা? মূলদ। কি বলছি? আবৃত দশমিক সংখ্যা অথবা পৌনঃপুনিক সংখ্যা হলে কি মূলদ। এখানেও পৌনঃপুনিক আছে, পৌনঃপুনিক থাকলে কি মূলদ। তার মানে ললিপপ কোশ্চেন দিলে আমরা কি শিখলাম? যদি পৌনঃপুনিক থাকে তাহলে হচ্ছে মূলদ। এই পর্যন্ত বোঝা গেছে? তাহলে 1 আর 2 আমরা শিখলাম কি যদি পৌনঃপুনিক দেওয়া থাকে তাহলে সেটা কি সংখ্যা? মূলদ। এটা নিয়ে কোনো সমস্যা নাই, কিন্তু ঝামেলা যেটা করবে সেটা হচ্ছে এক্সাম্পল 3, 4, 5 এগুলো কি সংখ্যা। আচ্ছা, বিষয়টা বোঝেন। আপনারা আমি কেস 2-তে শিখাইছি কি দশমিক সংখ্যার পর নির্দিষ্ট সংখ্যক অঙ্ক থাকলে তা হচ্ছে মূলদ। দশমিক সংখ্যার পর নির্দিষ্ট সংখ্যক অঙ্ক থাকলে তা হচ্ছে মূলদ। তার মানে দশমিকের পর যদি নির্দিষ্ট সংখ্যক অঙ্ক থাকে তাহলে হচ্ছে কি মূলদ। আচ্ছা, তাহলে আমার কথা অনুসারে এই প্রশ্নটা কি দশমিকের পর নির্দিষ্ট সংখ্যক অঙ্ক নাই, তাহলে এটা কি অমূলদ হওয়ার কথা না? আমার কথা অনুসারে দশমিকের পর যেহেতু নির্দিষ্ট সংখ্যক অঙ্ক নাই তাহলে এটা কি অমূলদ। কিন্তু না ভাইয়া, এটা হচ্ছে মূলদ। প্রশ্ন হচ্ছে কেন, একটু দেখি। 949494 এই ডিজিটগুলো কি বারবার রিপিট হচ্ছে না? পৌনঃপুনিক মানে কি রিপিট। এটারে এইভাবে লেখা যায়। যদি এরকম লিখতো তাহলে তো আপনি দেখেই বলতেন এটা কি মূলদ সংখ্যা। কিন্তু এইরকম না লেখা যদি কোশ্চেন একটু ক্রিটিক্যাল করে তখন এভাবে লিখবে। তখন দেখেন এই একই ডিজিট যেহেতু বারবার রিপিট হয়েছে তার মানে এটা কি রিপিট হচ্ছে, তাহলে এটা কি সংখ্যা? পৌনঃপুনিক সংখ্যা। তার মানে এটা কি মূলদ সংখ্যা। তাহলে ভাইয়া পরীক্ষায় যদি কোশ্চেন আসে খুব মনোযোগ সহকারে শোনেন। এখন পর্যন্ত আজকের ক্লাসে সবচেয়ে ইম্পর্টেন্ট লাইন। পরীক্ষায় কোনো একটা কোশ্চেন দিল যেখানে দশমিকের পর নির্দিষ্ট সংখ্যক অঙ্ক নাই। আমি আবারও বলতেছি, পরীক্ষা এমন একটা কোশ্চেন দিল যেখানে দশমিক সংখ্যার পর নির্দিষ্ট সংখ্যক অঙ্ক নাই। এটা দিয়ে আপনারা যদি বলে এটা কি মূলদ নাকি অমূলদ, আপনি কি করবেন? খুব মনোযোগ সহকারে বুঝেন। পরীক্ষায় যদি কোনো কোশ্চেন দেয় দশমিকের পর নির্দিষ্ট সংখ্যক অঙ্ক নাই, তাহলে আপনার প্রথমে যেটা করতে হবে আপনি দেখবেন এটা কি পৌনঃপুনিক সংখ্যা কিনা। দেখেন এটা কি পৌনঃপুনিক? পৌনঃপুনিক। যেহেতু এটা পৌনঃপুনিক সংখ্যা তার মানে কি সংখ্যা হবে? মূলদ। তার মানে দশমিকের পর যদি নির্দিষ্ট সংখ্যক অঙ্ক না থাকে আপনি তার অমূলদ সরাসরি বলবেন না। তার আগে আপনি কি দেখবেন সে কি পৌনঃপুনিক সংখ্যা নাকি পৌনঃপুনিক সংখ্যা না। যদি পৌনঃপুনিক হয় তাহলে সে মূলদ। ক্লিয়ার?
এবার আসেন এক্সাম্পল 5, এখানেও দশমিকের পর নির্দিষ্ট সংখ্যক অঙ্ক নাই। আমি আপনাকে কি বলছি, দশমিকের পর যদি নির্দিষ্ট সংখ্যক অঙ্ক না থাকে তাহলে আপনি দেখবেন কি এটা কি পৌনঃপুনিক সংখ্যা কিনা। দেখেন 0 1 0 0 1, 3টে 0 1, 4টে 0 1, কোনো কিছু কি রিপিট হয়েছে? না, কোনো কিছু তো রিপিট হয় নাই। তার মানে যেহেতু রিপিট হয় নাই তার মানে এটা কি সংখ্যা? অমূলত। কেন? এটা পৌনঃপুনিক সংখ্যা না। কিন্তু 3 নম্বর অঙ্কটা দেখেন 0 1, এরকম করে দাগ দিবেন ভাই, আমি ঠিক আছে যেভাবে দাগ দিছি 0 0 1 0 0 1 0 0 1, কারণ এরকম না দাগ দিলে আপনি তো বুঝতে পারবেন না রিপিট হচ্ছে কি হচ্ছে না। 3 নম্বর অঙ্কটা দেখেন, এতটুকু অংশ কি বারবার রিপিট হচ্ছে না? হচ্ছে। এটা কি বারবার রিপিট হচ্ছে? তাহলে এটা কি সংখ্যা? মূলদ সংখ্যা। তার মানে পরীক্ষা দিলে 3 আর 5 এই টাইপের এক্সাম্পলই দিবে। তাহলে আমি আবারও সামারি করতেছি, দশমিকের পর যদি নির্দিষ্ট সংখ্যক অঙ্ক না থাকে, মাইন্ডেড, দশমিকের পর যদি নির্দিষ্ট সংখ্যক অঙ্ক না থাকে আপনি সরাসরি অমূলদ বলবেন না। আপনি প্রথমে দেখবেন কি সে কি পৌনঃপুনিক কিনা। পৌনঃপুনিক মানে কি? একই ডিজিট বারবার রিপিট হচ্ছে কিনা। একই ডিজিট বারবার রিপিট হয়েছে তার মানে এটা মূলদ। একই কোনো ডিজিটই নাই তাহলে রিপিটটা হবে কিভাবে? কিভাবে ফাইন্ড আউট করবেন? এরকম দাগ দিয়ে নেবেন আলাদা আলাদা করে, তাহলে এটা কি? অমূলদ। এই কেস 3টাই হচ্ছে পরীক্ষায় আসার মতো সবচাইতে ক্রিটিক্যাল টাইপ। এটা যদি বুঝে থাকেন লেখেন C3 ডান, এইটাই হচ্ছে মেইন জায়গা। এবং বি কেয়ারফুল লিখবেন, এবং বি কেয়ারফুল লিখবেন। কেস 3 কি বুঝছেন কিনা সবাই একটু জানান। কেস 3 কি বুঝছেন কিনা? কেস 3 কি বুঝছেন কিনা একটু জানান সবাই। এটাই হচ্ছে বোঝার জায়গা। আইসা আর্জেন্টিনা কত বছর পর কাপ পাবে? এটা অমূলক সংখ্যা কিভাবে? বিশ্বকাপ হয় কয়েকদিন পর পর। আইসে চালাক। আচ্ছা তাহলে ভাই আমাদের টাইপ 2টা শেষ। টাইপ 2টাতে আমরা কি শিখছি? আমাদের পুরো সামারি এখনো শেষ হয় নাই যে মূলদ সংখ্যা কারা। আপাতত আমরা শিখলাম মূলত 3টা বৈশিষ্ট্য যাদের থাকবে আমরা টাইপ 2তে তাদেরকে মূলদ সংখ্যা বলতেছি। কি কি? যে কোনো পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কারা? আপনার কাছে টাকা থাকবে 2 টাকা 3 টাকা 5 টাকা, অথবা টাকা থাকবে না, জিরো। ঋণে থাকবেন -3 -7 -9, তার মানে যে কোনো পূর্ণ সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা। নাম্বার 2, দশমিক সংখ্যার পর যদি নির্দিষ্ট সংখ্যক অঙ্ক থাকে তাইলে মূলদ সংখ্যা। নাম্বার 3, যে কোনো আবৃত দশমিক সংখ্যা। আবৃত দশমিক সংখ্যা আরেকটা নাম কি? পৌনঃপুনিক সংখ্যা। এটা কি সংখ্যা? মূলদ সংখ্যা। কেস 3তে এসে আমি কি বলছি? যদি কোনোদিন পরীক্ষায় কোশ্চেন দেয় যেখানে দশমিকের পর নির্দিষ্ট সংখ্যক অঙ্ক নাই তাহলে আপনি তারা কখনোই সরাসরি অমূলদ বলবেন না। প্রথমে কি করবেন? দেখবেন সে কি পৌনঃপুনিক সংখ্যা কিনা, মানে কি কোনো কিছু রিপিট হচ্ছে কিনা। যদি রিপিট হয় তাহলে সে মূলদ, রিপিট না হইলে অমূলদ। যদি পুরো টাইপ 2টা বুঝে থাকেন আপনি অনেক কিছু বুঝে ফেলছেন আল্লাহর রহমতে। এখন টাইপ 3 পড়াইতে আমার খুব বেশি টাইম লাগবে না। কথা কি বুঝছেন? আর যদি টাইপ 3 বুঝে যান তাহলে তো মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যায় ভুল করার আর কোনো চান্সই নাই। তাহলে আপনি কারা মূলদ এটা শিখে গেছেন, তাহলে যে মূলদ না সেই কি অমূলদ। তার মানে আর একটা টাইপ শুধু শিখতে হবে। এখন পর্যন্ত ক্লাসটা কেমন লাগতেছে একটু কমেন্টস করেন তো। 2 মিনিট একটু কমেন্টস দেখে আবার টাইপ 3টা পড়াই। টাইপ 2 যদি বুঝে থাকেন এখন শুধু আপনার চ্যালেঞ্জ টাইপ 3 বোঝা। যদি টাইপ 3 আপনি বোঝেন তাহলে আপনি কারা মূলদ এটাও চিনে যাবেন, কারা মূলদ না মানে অমূলদ সেটাও চিনে যাবেন। এখন পর্যন্ত ক্লাসটা কেমন লাগতেছে একটু বলেন তো। আজকে আমার প্রথম ক্লাস করতেছেন কারা, তারা একটু কমেন্টস করেন ক্লাস কেমন হচ্ছে আর লেখেন এটা আমার প্রথম ক্লাস। আজকে আমার সাথে প্রথম পরিচয়।
আচ্ছা, ওকে, গুড। যারা প্রথম ক্লাস করতেছেন তারা একটু কমেন্টস করতে থাকেন ক্লাসটা কেমন লাগতেছে। আমরা একটু ক্লাসে এবার ব্যাক করি। ভাইয়া এটা একটু ইম্পর্টেন্ট টাইপ 3 কেস 1। আচ্ছা, বিষয়টা হচ্ছে এরকম, আপনাকে পরীক্ষায় কোশ্চেন দিবে √4 এটা কি সংখ্যা, কোশ্চেন দিতে পারে এটা কি সংখ্যা, কোশ্চেন দিতে পারে এটা কি সংখ্যা। এই ধরনের যদি কোনো কোশ্চেন দেয় রুট আকারে, তাহলে আমরা কি করব? আচ্ছা, প্রথম গল্পকে আমরা শিখছি কি, যে কোনো পূর্ণ সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা। এই কনসেপ্ট দিয়ে আমরা কেস 1 করবো, যে কোনো পূর্ণ সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা। আচ্ছা, যদি আপনার রুটের ভিতর কোনো একটা কিছু দেয়, আচ্ছা আমি কি লিখছি, n√ওভার যে কোনো ধনাত্মক সংখ্যা, মানে কি এই রুটের ভিতর যে কোনো একটা পজিটিভ নাম্বার দিল, যা দেখ, এটা নিয়ে আমাদের কোনো হেডেক নাই। এই জায়গায় আমি n লিখছি কেন, এখানে আপনারা বর্গমূল দিতে পারে, ঘনমূল দিতে পারে, চতুর্মূল দিতে পারে, পঞ্চমূল দিতে পারে, মানে n এর মান 1 2 3 4 যে কোনো কিছুই হতে পারে। কথা বুঝাইতে পারছি? মানে বর্গমূল হোক, ঘনমূল হোক, চতুর্মূল হোক, পঞ্চমূল হোক, যাই দেখ না কেন, আমার গল্প একই। গল্প কি, এই রুট আকারে যা দেয়া আছে এইটা সমান সমান যদি আমার পূর্ণ সংখ্যা হয়, এইটা সমান সমান যদি আমার পূর্ণ সংখ্যা, মানে কি √4 মানে কি সমান সমান 2। তার মানে আপনাকে যখনই কোনো রুট আকারের কোশ্চেন দেবেন তখন আপনি জানেন কি √4 সমান সমান কত, 2। √8 এটা সমান সমান আমি কি জানি কোনো কিছু, জানি না। √27 সমান সমান কি, এটাকে আমি সরাসরি কিছু লিখতে পারি না। √37 সমান সমান কি, 6। তার মানে রুটের ভিতর যা আছে এই টাইপের যদি কোনো কিছু দেয়, √4 কি সংখ্যা, আপনি এটা সমান সমান যা লিখলেন, এটা যদি পূর্ণ সংখ্যা, 2 কি পূর্ণ সংখ্যা না, তাহলে √4 কি সংখ্যা, মূলত। √8 সমান সমান কত, 2 পয়েন্ট সামথিং। 2 পয়েন্ট কি, এটাকে আমরা জানি, এটা তো আমরা জানি না। যেহেতু আমরা জানি না, অথবা যদি বলতো √2 কি সমান, আমি জানি কি √2 মানে কি 1 পয়েন্ট কি, এটাও তো আমি জানি না। যে 1 পয়েন্ট সামথিং এটা তো আমার পূর্ণ সংখ্যা না, তাহলে এটা কি সংখ্যা, অমূলদ সংখ্যা। তার মানে আপনারা রুট আকারের কোনো কিছু যদি দেয়, রুট আকারে এটা ঘনমূল দিতে পারে, চতুর্মূল দিতে পারে, যে কোনো কিছু দিতে পারে, এইটা সমান সমান যদি আমার পূর্ণ সংখ্যা, মাইন্ডেড, এটা সমান সমান যদি আমার পূর্ণ সংখ্যা, তাহলে কি মূলদ। তার মানে √4 কি সংখ্যা ভাইয়া, মূলদ। কেন, √4 সমান সমান কত, 2। √27 কি সংখ্যা, অমূলদ, কারণ √27 সমান সমান কত হয়, কোনো পূর্ণ সংখ্যা হয় না। √36 সমান সমান 6 পূর্ণ সংখ্যা, তাহলে এটা কি মূলদ। আচ্ছা, ঘনমূল দিয়ে √4 দিচ্ছে, এটা সমান সমান কি হয় আমি জানি না, মানে পূর্ণ সংখ্যা হয় না, তার মানে কি এটা অমূলদ। এটা সমান সমান হয় 2, তার মানে এটা কি মূলদ। আচ্ছা, এটা সমান সমান কিভাবে 2 হয়, যারা সূচকের ক্লাস করছেন তাদের তো জানার কথা, এগুলো কিভাবে লেখা যাবে? এটা লেখা যায় কি 2³ তারপর কি এই কাটাকাটি করলে কি 2, এটা কি লেখা যায় না, তার মানে যেটা লেখা যায় এটা তো 3, তার মানে মূলদ। তার মানে এই ধরনের যদি কোনো আপনাকে কোশ্চেন দেয়, কোশ্চেন দিয়ে যদি বলে এটাকে মূলদ হয়েছে কি হয় নাই, আপনার কাজ কি, রুটের ভিতর যে ডিজিটটা আছে দেখবেন এটা সমান সমান কি পূর্ণ সংখ্যা হচ্ছে কিনা। যদি পূর্ণ সংখ্যা হয় তাইলে সে মূলদ, পূর্ণ সংখ্যা না হইলে অমূলদ। যদি এতটুকু পর্যন্ত আমার বুঝে থাকেন, আমি একটা এক্সাম্পল আপনাদের করতে দেই। একটা এক্সাম্পল আমি একটু করতে দেই, তাহলে আমাদের এই কেস 1-এ আমরা কি শিখলাম, রুটের ভিতর যে কোনো একটা ডিজিট দিয়ে যদি বলে এটা কি মূলদ সংখ্যা না অমূলদ সংখ্যা, আপনার কাজ কি, শুধু দেখবেন রুটের ভিতর যা দিছে এটা সমান সমান কি পূর্ণ সংখ্যা হয় কিনা। যদি পূর্ণ সংখ্যা হয় তবে সে মূলদ, পূর্ণ সংখ্যা না হইলে সে অমূলদ। এই পর্যন্ত যদি বুঝে থাকে, আমি সবাই একটা ম্যাথ করতে দেই, এটা একটু সবাই করেন। এটা কি সংখ্যা, মূলদ না অমূলদ? 1 আর এটা হচ্ছে 2। আচ্ছা, প্রথমটা হচ্ছে মূলদ সংখ্যা। প্রশ্ন হচ্ছে কেন, এটার আমি কি এরকম লিখতে পারি না, 2 4 8 16 32, এগুলো সূচকের আলোচনা। আচ্ছা, এই দুইটা যদি একই রকম হয় আর ক্যালকুলেশন করার দরকার নাই, এটা হবে 2 পূর্ণ সংখ্যা, তার মানে এটা কি সংখ্যা, মূলদ, যেহেতু এটা পূর্ণ সংখ্যা হয়েছে। আচ্ছা, 5 2 টু দি পাওয়ার 64 মানে কত, 2 4 8 16 32 64। আপনারা আমি আরো সোজা করে দেই, এই ধরনের কোনো কোশ্চেন যদি দেয়, আপনি এই ভিতরে যে ভ্যালুটা আছে এটার মানটা লিখবেন, লেখা দেখবেন এদের দুইটার পাওয়ার কি একই রকম কিনা। যদি পাওয়ার দুইটা সমান হয় তাইলে কি 2 টু দি পাওয়ার উপরেও 4 নিচেও 4, কাটাকাটি করলে কি 2, আর এই জায়গায় 6/5, দ্যাট মিনস হচ্ছে কি এটার ফ্র্যাকশন ভ্যালু চলে আসবে, তার মানে এটা পূর্ণ সংখ্যা হচ্ছে না, তার মানে এটা কি সংখ্যা, অমূলদ। তার মানে আমরা ফাইনাল সামারি কি শিখলাম, রুট আকারের কোনো একটা ডিজিট দিয়ে যদি বলে এটাকে মূলদ সংখ্যা না অমূলদ সংখ্যা, তখন আমার কাজ কি,
আমার কাজ শুধুমাত্র দেখা রুটের ভিতর যে ডিজিটটা দিছে এইটা সমান সমান পূর্ণ সংখ্যা কিনা। যদি এইটা সমান সমান পূর্ণ সংখ্যা হয় তবে সে মূলদ, আর পূর্ণ সংখ্যা না হলে অমূলদ। এই কেসটা কি সবাই বুঝছেন কিনা? যদি বুঝে থাকেন লেখেন কেস 1 ডান। এই কেসটা সবাই বুঝছেন কিনা? যদি বুঝে থাকেন দুইটা ম্যাথ হোমওয়ার্ক দেই, এই দুটো হোমওয়ার্ক হিসাবে করবেন। একটা হচ্ছে এটা কি সংখ্যা, আর একটা হচ্ছে এটা কি সংখ্যা। এই দুটো হোমওয়ার্ক, এগুলো আপনাদের গাইড বইতে প্রচুর, রেফারেন্সে বইগুলোতে প্রচুর এক্সাম্পল দেওয়া আছে, এগুলো একটু সলভ করবেন। 3 আর 4 কোনটা মূল সংখ্যা কোনটা অমূল সংখ্যা। তাহলে আমরা কেস 1-এ শিখলাম কি, রুট আকারে কোনো একটা ডিজিট দিয়ে, এটা বর্গমূল দিতে পারে, ঘনমূল দিতে পারে, চতুর্মূল দিতে পারে, পঞ্চমূল দিতে পারে, যাই দেখ না কেন দেখবেন এটা সমান সমান পূর্ণ সংখ্যা হয় কিনা। যদি পূর্ণ সংখ্যা হয় তবে সে মূলদ, আর পূর্ণ সংখ্যা না হইলে অমূলদ। এটা কি সবাই বুঝছেন কিনা? যদি বুঝে থাকেন আর একটা কেস বুঝতে হবে, সেই কেসটা বুঝলে আপনি যাবতীয় পৃথিবীর মূলদ সংখ্যা চিনে ফেলছেন। তাহলে মূলদ সংখ্যা যদি আমি সব চিনে ফেলাই তাহলে যে মূলদ না সেই কি অমূলদ। কেস 1 কি ডান হয়েছে? আর একটা চ্যালেঞ্জ, অনলি 1, আর একটা। এবং আপনি যদি এই কেস 1 বুঝে থাকেন তাহলে কেস 2ও বুঝছেন। কেস 1 যদি বুঝে থাকেন আপনি কেস 2ও বুঝছেন। স্যার আবার বলেন। হ্যাঁ আমি আবার বলবো, হ্যাঁ কেস 2তেই একই আলোচনা। এই পর্যন্ত বুঝছেন কিনা? আচ্ছা, সবার প্রতি একটা অনুরোধ করে কেস 2টা শুরু করতেছি। আপনারা যদি অনেক বেশি স্টুডেন্ট ক্লাস করেন, আমরা হচ্ছে ম্যাথের সব বেসিক ক্লাস, ম্যাথের হচ্ছে ম্যাজিক ক্লাস, এই ক্লাসগুলোই নেব। আমি এখন পর্যন্ত গ্রুপে অপ্রয়োজনীয় বা অপ্রাসঙ্গিক বা সোজা এরকম কোনো চ্যাপ্টারে কিন্তু ক্লাস নেই। যেমন মনে করেন রেখা, কোণ, তারপর হচ্ছে মনে করেন আর চ্যাপ্টারগুলোর নাম বললাম না, কোনো চ্যাপ্টারে ছোটো করা উচিত না, এই ধরনের চ্যাপ্টারে কিন্তু আমি ক্লাস নিচ্ছি না। আমি ক্লাস নিই কি দ্বিঘাত সমীকরণ, অসমতা, তা বলছে জ্যামিতির কনসেপ্ট, আজকে বলা হচ্ছে মূলদ অমূলদ সংখ্যা, বিন্যাস, সমাবেশ, সম্ভাব্যতা, এই ধরনের চ্যাপ্টারগুলো আমার ক্লাস নেওয়া আছে। ভবিষ্যতে এই ধরনের ক্রিটিক্যাল চ্যাপ্টারগুলোই নেবো যেগুলো আপনারা প্রচলিত নিয়মে পারেন না অথবা একটু কঠিন নিয়মে শিখছেন। এজন্য আমি কি বড় ভাই হিসাবে এতটুকু আশা করতে পারি না, আপনারা আপনাদের পরিচিত ফ্রেন্ডদের আমার গ্রুপটাতে অনেক বেশি ইনভাইট করবেন, অনেক বেশি জয়েন করবেন। কারণ আমাদের BCS 43 প্রিলি আর 1.5 মাস পর, তার মানে এখন সবাই আমরা পড়াশোনায় অনেক বেশি সিনসিয়ার এবং অনেক বেশি বেশি ক্লাস করতে চাই। আপনারা যদি আমার গ্রুপে বেশি বেশি ক্লাস করেন, বেশি বেশি ফ্রেন্ডদের ইনভাইট করেন, বেশি বেশি মেনশন করেন, সোজা কথা আমার গ্রুপটা যদি আপনি নিজের গ্রুপ মনে করেন তাহলে আমাদের ক্লাস সংখ্যা অনেক বেশি হবে, আপনারা অনেক বেশি উপকৃত হবে। সুতরাং ভাইয়ার জন্য এতটুকু উপকার কি আমি আশা করতে পারি আপনারা করবেন। কারণ আমরা চাই আমাদের গ্রুপটা যেহেতু নতুন, আজকে মাত্র 7 মাস, আমি 1 মিনিট কথা বলে পড়াবা শুরু করতেছি, মাত্র 7 মাস হয়েছে আমাদের গ্রুপের বয়স। আলহামদুলিল্লাহ আপনাদের আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে, আপনাদের সহযোগিতায় আমাদের 7 মাসে 46,000 মেম্বার হয়ে গেছে। আপনারা আরেকটু হেল্প করেন, আমরা খুব দ্রুত 50,000-এ চলে যাই। 50,000 যেদিন হবে সেদিনই সমাবেশের ক্লাস। 50,000 যদি কালকে হয় কালকে সমাবেশের ক্লাস, পরশু দিন হলে পরশু দিন সমাবেশের ক্লাস। যেদিন 50,000 হবে সেদিনই সমাবেশের ক্লাস নেওয়া হবে, ঘোষণা দিয়ে দিলাম। আচ্ছা, এবার আসেন কেস 2। আচ্ছা, কেস 2-র বিষয়টা বুঝেন ভাইয়া। আমি আগে প্রথমে স্ট্রাকচারটা লিখি, তারপর আলোচনা করতেছি। আচ্ছা, প্রথমে আসেন ভাইয়া কেস 1 আর কেস 2 এর পার্থক্য কি। কেস 1-এ ছিল n√, যে কোনো সংখ্যা সমান সমান যদি পূর্ণ সংখ্যা হয়। কেস 1-এ ছিল আপনার একটা লব আকারের স্ট্রাকচার, তাই না? আচ্ছা, আর কেস 2 এর কাহিনীটা কি? কেস 2-তে হচ্ছে একটা লব বাই হর আকারের স্ট্রাকচার থাকবে, লব বাই হর আকারের স্ট্রাকচার থাকবে। এটা ঘনমূল হইতে পারে, বর্গমূল হইতে পারে, চতুর্মূল হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। এন এর পরিচয় কি? এন একটা স্বাভাবিক সংখ্যা, এভাবে মনে রাখতে পারেন। n = 1 2 3 4, যে কোনো কিছু 2 3 4 যে কোনো কিছু হতে পারে। আচ্ছা, তার মানে বিষয়টা দাঁড়াইলো কি, আমি কেস 1-এ শিখলাম যদি একটা লব আকারের স্ট্রাকচারের রুট হয়, একটা লব আকারের স্ট্রাকচার দেওয়া ছিল, সেটা সমান সমান যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে কি মূলদ। আর কেস 2-র গল্পটা কি, যদি একটা ফ্র্যাকশন মানে ভগ্নাংশ, একটা যদি ভগ্নাংশ দেয়া থাকে কেমন n√লব বাই হর, এটা সমান সমান
এই লবটাও যদি পূর্ণ সংখ্যা এবং এই হরটাও যদি পূর্ণ সংখ্যা হয়, মানে দুটোটাই যদি পূর্ণ সংখ্যা হয়, একটা লব বাই হর আকারে যদি স্ট্রাকচার দিয়ে এটার রুট বা চতুর্মূল ঘনমূল যে কোনো কিছু দেয় দিয়া এটা সমান সমান যদি আপনার লব হর দুটোটাই পূর্ণ সংখ্যা হয় তাহলে হচ্ছে মূলদ সংখ্যা। মনে থাকবে? তাহলে আমরা কি শিখলাম? শুধু যদি লব আকারের কোনো স্ট্রাকচারের রুট দেয় তাহলে সেটা সমান সমান পূর্ণ সংখ্যা হলে মূলদ। লব বাই হর আকারের যদি স্ট্রাকচার দিয়ে রুট দেয় তাহলে লব হইতে হবে পূর্ণ সংখ্যা, হর হইতে হবে পূর্ণ সংখ্যা, দুটোটাই যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে হচ্ছে আমার মূলদ সংখ্যা। মানে কি? খুব মনোযোগ সহকারে ভাই এটা দেখবেন। এটা খুব সোজা কোশ্চেন হলে খুব ইজিলি পারবেন, ক্রিটিক্যাল কোশ্চেন হলে একটু মাথা কাটাইতে হবে। আমি ক্রিটিক্যাল কোশ্চেনও করাবো। আপনারা যদি ললিপপ কোশ্চেন দেয়, এখান থেকে ললিপপ কোশ্চেন দিলে এরকম দিবে √16/9, এটা কি সংখ্যা? আচ্ছা, প্রথমে আসেন √16/9। 16 মানে কত? 4। 9 মানে কত? 3। তার মানে আসছে কত? 4/3। আচ্ছা, 4ও পূর্ণ সংখ্যা, 3ও পূর্ণ সংখ্যা। আমি কি বলছি? রুট আকারের কোন একটা স্ট্রাকচার দিয়া যদি লব বাই হর আকারের দেয়, তখন যদি লব এবং হর দুটোটাই পূর্ণ সংখ্যা হয় তাহলে কি মূলদ? তাহলে এটা কি সংখ্যা? এটা হচ্ছে মূলদ সংখ্যা। আমি কি বুঝাইতে পারছি? এটা কি মূলদ বুঝাইতে পারছি? আচ্ছা, এখন আপনারা কোশ্চেন দিছে √5/4, এটা কি সংখ্যা? আচ্ছা, খুব ভালো কথা। 5 এর হচ্ছে বর্গমূল করলে কোনো পূর্ণ সংখ্যা আসে না, তাহলে উপরে কি √5। 4 এর বর্গমূল করলে আসে কত? 2। এই পর্যন্ত কি ঠিক আছে? আচ্ছা, এই পর্যন্ত যদি ঠিক থাকে তাহলে এখানে আসছে কি √5/2। 2 পূর্ণ সংখ্যা, খুব ভালো কথা। কিন্তু √5 কি পূর্ণ সংখ্যা? না, √5 তো পূর্ণ সংখ্যা না। তার মানে আমি বলছি কি, যদি লব এবং হর দুটোটাই পূর্ণ সংখ্যা হয় তাহলে হচ্ছে কি মূলদ, আর দুটোটা যদি পূর্ণ সংখ্যা না হয় তাহলে হবে অমূলদ। তার মানে √5/4 এটা কি সংখ্যা? এটা হচ্ছে অমূলদ সংখ্যা। আমি কি বুঝাইতে পারছি? তার মানে এরকম রুট আকারের যদি কোনো কোশ্চেন দেয় দিয়ে যদি আপনার বলে এটা মূলদ না অমূলদ, আপনি কি করবেন? প্রথমে রুট আকারের যে স্ট্রাকচারটা সেটা সলভ করেন, করে আপনি একটা লব বাই হর আকারে কিছু একটা পাইলেন। দুটোটাই যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে মূলদ, দুটোটা যদি পূর্ণ সংখ্যা না হয় তাহলে হচ্ছে অমূলদ। আমি কি এই পর্যন্ত বুঝাইতে পারছি? এই পর্যন্ত যদি বুঝিয়ে থাকেন তাহলে লেখেন বেসিক ডান। আমাদের ক্লাস আর বেশিক্ষণ লাগবে না, সুতরাং অধৈর্য হেন না, আর 20 মিনিট পড়ালেই মূলদ অমূলদ ইনশাল্লাহ চিরতরে শেষ হয়ে যাবে। আমি একটু পর একটু ক্রিটিক্যাল কয়েকটা ম্যাথ করাবো, যদি একটু ক্রিটিক্যাল কোশ্চেন আসে তাইলে কি করবেন। এই পর্যন্ত বুঝছেন কিনা? এই পর্যন্ত বুঝলে লেখেন বেসিক ডান। আমি ভাইয়া একটু পর একটু ডিপ ম্যাথে ঢুকবো। এই টাইপ থেকে কোশ্চেন পেঁচানোর সুযোগ আছে, আমার মনে হয় না পেঁচাবে, তারপর আমরা পেঁচানোটা শিখবো। হ্যাঁ, জ্যামিতির ম্যাজিক ক্লাস হবে, সবই হবে। জ্যামিতির ম্যাজিক ক্লাস হবে, মানসিক দক্ষতার গাইডলাইন ক্লাস হবে, সব হবে। শুধু আমার একটু গ্রুপটাকে পরিচিত করতে হেল্প করেন, সব পাবেন। বড় ভাই হিসেবে তো এতটুকু আশা করতেই পারি যদি আমার ক্লাস দ্বারা আপনারা উপকৃত হয়ে থাকেন। বেসিকলি ডান হয়েছে? বেশি বেশি শেয়ার করবেন, ফ্রেন্ডদের ইনভাইট করবেন, মেনশন করবেন, জানাবেন যে এই গ্রুপে আসো, এখানে ক্লাস হচ্ছে। যদি ক্লাস ভালো লাগে, ভালো না লাগলে কাউকে মেনশন করার দরকার নাই, কারণ বিরক্তিকর ক্লাস করে লাভ আছে কোনো? বেসিক কি ডান হয়েছে নাকি? আচ্ছা, বেসিক যদি ডান হয়ে থাকে ভাইয়া তাহলে আমরা আরেকটু এক্সাম্পলে যাই। এবার আপনার কোশ্চেন দিছে, এক্সাম্পল 3 দিয়ে লিখলাম, এটা কি সংখ্যা? আচ্ছা, এগুলো তো একটু সূচকের কনসেপ্ট দরকার আছে, আমার ধারণা আপনারা ইনশাআল্লাহ সেটা পারেন। ঘনমূল, আচ্ছা 27 রে কি লেখা যায়? 3 কিউব। 64 রে কি লেখা যায়? 4 কিউব। আচ্ছা, তাহলে এখান থেকে সলভ করলে আসে কত? 3/4 হোল কিউব। সূচকের ক্যারেক্টারিস্টিক্স অনুসারে আমরা জানি কি এটা লেখা যায় কি 3/4। এগুলা কিভাবে লিখছি এটা সূচকের ক্লাসের আলোচনা, যারা সূচক করছেন তো ভালো কথা, ভবিষ্যতে যদি কখনো সূচক নাই তখন শিখবেন। তাহলে আমরা শিখলাম কি এটা সলভ করলে আসে কত? 3/4। আচ্ছা, 3/4 এটা কি সংখ্যা? এটাও পূর্ণ সংখ্যা, এটাও পূর্ণ সংখ্যা। তাহলে দুটোটাই যেহেতু পূর্ণ সংখ্যা হয়েছে, তার মানে এটা কি সংখ্যা? এটা হচ্ছে মূলদ সংখ্যা। আমি কি বুঝাইতে পারছি? আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, আমি যদি বুঝাইতে পারি, এইবার একটু আমি একটা কঠিন অঙ্কে যাই। এইটা কি সংখ্যা? এটার পাশে 3 স্টার দেন, দিছেন? আচ্ছা ভাইয়া, এখন আপনারা যদি এই ধরনের কোনো কোশ্চেন দেয়, আপনি দেখেই আবেগের বশবর্তী বলে দিতে পারেন ভাই এটা অমূলদ সংখ্যা। কিন্তু এই জায়গায় একটু কষ্ট করে কাজ করতে হবে। কাজটা হচ্ছে কি, প্রথমে আপনার √22/√2 দিছে, এটারে আমরা একটু যদি সলভ করি, এটা এইভাবে লেখা যায় না? √22/2 লিখছি। আচ্ছা,
এখন এটা তো কাটাকাটি করলে আসে কত √11। বিষয়টা দেখেন √22/√2 এই জিনিসটাকে সরাসরি এরকম লেখা যায় √22/2। এইটা যদি এভাবে থাকতো আমি এইটারও সরাসরি এভাবে লিখতে পারতাম, এভাবে লিখে নেন নিছেন। আচ্ছা 2 দ্বারা 22 কাটলে কত √11। আচ্ছা √11। আবার প্রথমে আসেন কেস 1 এর কনসেপ্ট, রুটের ভিতর যে কোনো একটা সংখ্যা যদি থাকে সেটা সমান সমান যদি পূর্ণ সংখ্যা হয়, √11 সমান সমান তো কোনো পূর্ণ সংখ্যা হচ্ছে না, তার মানে যেহেতু হচ্ছে না তাহলে এটা কি সংখ্যা, এটা হচ্ছে অমূলদ সংখ্যা। কথা কি বোঝা গেছে? তার মানে আপনি দুইটারের রুট দেখাই সরাসরি ঘোষণা দিবেন না যেটা কি মূলদ না অমূলদ, আপনাকে আরেকটু সলভ করে ক্লিয়ার হইতে হবে। কথা কি বুঝতে পারছেন? কারণ এমনও তো হইতে পারতো যে কাটাকাটি কইরা আপনি একটা পূর্ণ সংখ্যা পাইছেন, হইতে পারতো না? তখন আপনার বিষয়টা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তার মানে এই ধরনের কোনো কোশ্চেন দিলে আপনাকে একটু সলভ করে নিতে হবে। কি করছেন √22/√2, এটার আমি কিভাবে লিখতে পারি √22/2। তাহলে √22/2 লিখলাম, 2 দ্বারা 22 কাটলে কত 11, তাহলে √11 সমান কি অমূলদ সংখ্যা। কেন? কেস 1 শিখছি কি রুটের ভিতর যে কোনো একটা ডিজিট যদি থাকে সেটা সমান সমান যদি পূর্ণ সংখ্যা তাহলে মূলদ, তাহলে পূর্ণ সংখ্যা না হইলে কি অমূলদ। তাহলে কি আমরা এটা বুঝছি? আচ্ছা এইটা যদি বুঝে থাকি আমি আরেকটা ম্যাথ করাই। আপনার কোশ্চেন দিছে 3√12, এটা কি সংখ্যা? আচ্ছা এই দ্বার যদি কোশ্চেন দেওয়া থাকে আপনি এটা কি লিখতে পারেন 3 মানে কি √3 × √3। আচ্ছা 12 কি লেখা যায় 3 × 4 লিখছি। আচ্ছা তাহলে যদি একটু ক্যালকুলেশন করি √3 × √3, এত প্যাচের অঙ্ক আসার কথা না, √3/√4 এটা কাটাকাটি যায়। আচ্ছা √3 তো মানে √3, √4 মানে হচ্ছে 2, মানে আপনার এটা প্রথমে একটু ভেঙে নিলেন, ভেঙে নিলে আসে কত √3/2। তাহলে এইটা পূর্ণ সংখ্যা হয়েছে, এটা তো পূর্ণ সংখ্যা না, তার মানে এটা কি সংখ্যা অমূলদ সংখ্যা। তার মানে কোন স্ট্রাকচার যদি রুট আকারে আসে আপনি আরেকটু অঙ্কটা ক্যালকুলেশন করে নেবেন। কথা কি বুঝতে পারছেন? যদি ক্যালকুলেশন কেন করে নেবেন, কারণ আপনারা যদি কোশ্চেনটা এভাবে দিত 3/√4, আপনি আবেগের বশবর্তী হইয়া দিয়ে দিলেন এটা অ্যান্সার অমূলদ, কিন্তু এটা তো অমূলদ না। কেন 3√4 মানে কত 2, তার মানে এটা কি সংখ্যা, এটা তো মূলদ সংখ্যা। আমি কি বুঝাইতে পারছি ভাইয়া? এই বিষয়টাকে আমি বুঝাইতে পারছি? তাহলে আপনাকে প্রশ্ন যদি এই ধরনের কোনো রুট আকারে কিছু দিয়েও দেয় আপনি সরাসরি তার মূলদ অমূলদ ডিক্লেয়ার করবেন না, আপনি একটু এটা ভেঙে করেন। ভাঙলে কি করবেন 3 মানে কি √3 × √3, √12 মানে কি 3 × 4 = 12, 3 × 12। আচ্ছা করলাম, তাহলে কি √3 কাটাকাটি যায়, তাহলে √3/√4, √4 মানে কত 2, তাহলে আলটিমেটলি এটাকে থাকে কত √3/2। এটা পূর্ণ সংখ্যা কিন্তু এটা পূর্ণ সংখ্যা না, তার মানে এটা হচ্ছে অমূলদ সংখ্যা। কেন এগুলো আমি করলাম? আপনি যদি এটা দেয় 3/√4, 3/√4 কি সংখ্যা, এটা তো মূলদ সংখ্যা। কেন 3/√4, √4 মানে কি 2, তার মানে 3/2, দুটোই পূর্ণ সংখ্যা, তাহলে এটা কি সংখ্যা মূলদ। আমি কি এটা বুঝাইতে পারছি? এটা যদি একটু পেঁচানো কোশ্চেন হয় তাহলে এটা পারা যাবে। যদি বোঝেন তাহলে লেখেন এক্সেপশনাল, তার পুরো লিখতে পারবেন, লেখেন EX ডান। এটা যদি বুঝে থাকেন তাহলে লেখেন EX ডান। EX ডান বলেন। আমি টাইপ 3টা আরেকবার রিভিউ দেব, তারপর হচ্ছে আমি পরবর্তী আলোচনায় যাব। এটা যদি কোশ্চেন অনেক প্যাচের হয় তাহলে আসবে, যদি অনেক প্যাচাইলে এরকম হবে। আর ক্লাস শেষ হওয়ার আধা ঘন্টা বা 1 ঘন্টা পর আমি একটা হচ্ছে প্র্যাকটিস শিট দেবো মূলদ অমূলদের। সবাই প্র্যাকটিস শিটে সবগুলো এক্সাম্পল একবার করে ফেলবেন, যদি ক্লাসটা বুঝে থাকেন সব পারবেন। আর আপনার কাছে যে গাইড বইটা আছে ওখান থেকে মূলদ অমূলদ সংখ্যার এক্সাম্পলগুলো করে নেবেন। এখান থেকে তাহলে যে কোনো √11 এটা হচ্ছে অমূলদ সংখ্যা। কনসেপ্ট A1 মানে কেস 1 কি শিখছেন, রুটের ভিতর যে কোনো একটা সংখ্যা যদি থাকে সেটা সমান সমান যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে মূলদ, পূর্ণ সংখ্যা না হলে অমূলদ। √11 দিয়ে কি আপনি পূর্ণ সংখ্যা পাচ্ছেন না, তাহলে কি সংখ্যা অমূলদ সংখ্যা। আচ্ছা এই পর্যন্ত যদি বুঝে থাকেন এবার আমি একটু টাইপ 3 সামারিটা দিচ্ছি। টাইপ 3 সামারিটা কি, কেস 1 আমরা শিখছি কি রুটের ভিতর যে কোনো একটা ডিজিট যদি থাকে, রুটের ভিতর যে কোনো একটা ডিজিট থাকে মানে শুধুমাত্র লব আকারের স্ট্রাকচার, তাহলে সেটা সমান সমান যদি পূর্ণ সংখ্যা হয়, অথবা কেস 2 কি লব বাই হর আকারের একটা স্ট্রাকচার দিয়ে যদি রুট দেয়, মানে ঘটনা কেস 1 এবং কেস 2 দুটোতে রুট থাকবে, শুধু পার্থক্য কি কেস 1 এ শুধু লব আকারের স্ট্রাকচার, কেস 2 তে হচ্ছে লব বাই হর আকারের স্ট্রাকচার। দুই ক্ষেত্রে যদি আমরা পূর্ণ সংখ্যা পাই তাহলে হচ্ছে মূলদ সংখ্যা। আর এই কনসেপ্টটার ম্যাথ করতে হলে আমাকে একটু সূচকের ধারণা থাকতে হবে, আর সূচক যেহেতু মাস্ট জানতেই হবে, আপনারা সূচক পারবেন।
ওইটা করে নিলাম। আর ঝামেলার অঙ্ককে যদি রুট আকারের কোনো কোশ্চেন দেয়, আপনি দুইটাই রুট দেখে অথবা একটাই রুট দেখে, এখানে একটা রুট আছে, এখানে একটা রুট আছে, এখানে দুইটা রুট আছে, দেখে সরাসরি অমূলত বলবেন না। প্রথমে কি করবেন, ওটা একটু ভাইঙা ক্যালকুলেশন করে দেখবেন কি পাইছি। 3/2 দুইটা পূর্ণ সংখ্যা, তাই মূলত। √3/2 একটা পূর্ণ সংখ্যা আরেকটা পূর্ণ সংখ্যা না, তার মানে কি অমূলত। √2/2 পাইছি কি √11 পূর্ণ সংখ্যা না, তার মানে কি অমূলত। কথা কি বুঝাইতে পারছি? যদি পুরাটুকু বুঝে থাকেন লেখেন টাইপ 3 ডান। টাইপ 3 ডান। টাইপ 3 ডান। টাইপ 3 কি ডান হয়েছে? আচ্ছা, এবার আসেন টাইপ 4। আর দুইটা টাইপ আছে, আর দুইটা টাইপ পড়লে আমাদের মূলত অমূলত শেষ ইনশাল্লাহ। টাইপ 4 হচ্ছে যদি আপনাকে অনেক বেশি এক্সেপশনাল কোশ্চেন দেয় তাহলে কি হবে? আপনাকে যদি অনেক বেশি এক্সেপশনাল কোশ্চেন দেয় তাহলে যা হবে। আচ্ছা, টাইপ 4 আপনার একটা এক্সাম্পল দিল √1.44, এটা কি সংখ্যা? √1.44 এটা কি সংখ্যা? আরেকটা এক্সাম্পল দিল √14.4, এটা সমান কি সংখ্যা? আচ্ছা, এটার আমি এরকম লিখতে না, √1.44 এটা কি লেখা যায়? 144/100। যারা জানেন ভালো কথা, যারা জানেন না ভবিষ্যতে দশমিক ভগ্নাংশের ক্লাস আমি এই গ্রুপে নেব, তখন শিখবেন। 144/100 এটা তো লেখা যায়, লেখা যায়। আচ্ছা, এবার আসেন 144 যদি আমি বর্গমূল করি তাহলে আসে কত? 12। 100 কত? 10। তার মানে বিষয়টা দেখেন, আমরা আগে শিখছি কি, রুট আকারের কোনো একটা যদি ডিজিট থাকে, থাকার পর আমি যে স্ট্রাকচারটা পাইছি এখানে কি লব পূর্ণ সংখ্যা, হর পূর্ণ সংখ্যা, যেহেতু দুটোটাই পূর্ণ সংখ্যা তাহলে এটা কি সংখ্যা? মূলত। এটা কি সংখ্যা হবে? মূলত। বিষয়টা দেখেন, আমরা প্রথমে কি করবো, যেই রুটের ভিতর 1.4 সামথিং দশমিক দিয়ে কিছু দেওয়া আছে, এই দশমিকটা প্রথমে তুলে দেন, দিচ্ছেন। দেওয়ার পর 144 লব, হর হচ্ছে 100। 144-এর বর্গমূল করলে কত? 12। 10-এর 100 বর্গমূল কত? 10। তার মানে উপরেরটাও পূর্ণ সংখ্যা, নিচেরটাও পূর্ণ সংখ্যা, তাহলে এটা কি সংখ্যা? মূলত। এই পর্যন্ত বোঝা গেছে? আচ্ছা, এবার আসেন এটার একটু ক্যালকুলেশন করি। 144/10। আচ্ছা, বিষয়টা দেখেন, 144-এর যদি আপনি বর্গমূল করে আসেন কত? 12। আর 10-এর যদি বর্গমূল করেন তাহলে আসে কত? √10। এই পর্যন্ত ঠিক আছে? বিষয়টা বুঝবেন। ঘটনা একই, আপনি দশমিকটারে আউট করছেন, করলাম। এইবার উপরেরটা দিয়ে আমি পূর্ণ সংখ্যা পাইছি, নিচেরটা দিয়ে কিন্তু আর পূর্ণ সংখ্যা পাই নাই। তাহলে উপরেরটা দিয়ে আমি পূর্ণ সংখ্যা পাইছি, নিচেরটা দিয়ে পূর্ণ সংখ্যা পাই নাই, তার মানে এটা কি সংখ্যা? অমূলত। এখন আবার কেউ চালাকি করে এইটারে ভাঙতে দেন না, এইটা আর এবার ভাঙা লাগবে না। কারণ কি, আপনি রুটের ভিতর থেকে তো একটা আউটপুট পেয়ে গেছেন। আউটপুট যেহেতু পেয়ে গেছেন, তার মানে এখানের ডিজিটটা আপনার পূর্ণ সংখ্যা কখনোই দেবে না। কিন্তু সরাসরি যদি এরকম কোশ্চেন দেয় তখন তো আপনার একটু ভাঙা করতে হবে যে ভাইয়া ঘটনাটা আসলে কি দাঁড়াইছে। কথা কি আমার বুঝাইতে পারছি? আমি কি কথা বুঝাইতে পারছি? যখন সামথিং কিছু একটা দিছে, আপনি এক স্টেপ করছেন আউটপুট, একবার আউটপুট পাইছেন, তখন আর ওটারে ভাঙা লাগবে না। তাহলে আপনার যদি দশমিক দিয়ে রুটের ভিতর কোনো ডিজিট দেয়, আপনার কাজ কি? শুধু দশমিকটারে আউট করবেন। করছেন? দশমিকের ভিতর যদি কোনো ডিজিট দেয়, আপনার কাজ কি? দশমিকটাকে আউট করা। করার পর আপনার শুধুমাত্র কেস 2 এর কনসেপ্ট দেখবেন। কনসেপ্ট কি? লব হইতে হবে পূর্ণ সংখ্যা, হর হইতে হবে পূর্ণ সংখ্যা। এই দুটোই পূর্ণ সংখ্যা, তাহলে মূলত, না হলে অমূলত। এটা হচ্ছে যদি কোশ্চেন আরো বেশি ক্রিটিক্যাল হয় তাহলে। এটা যদি বুঝে থাকেন লেখেন টাইপ 4 ডান। আরেকটা টাইপ পড়াবো টাইপ 5, একদম সোজা টাইপ। টাইপ 5 একদম সোজা। এখন পর্যন্ত যা পড়াইছি সবকিছু কি বুঝছেন কিনা এটা একটু জানান তো। টাইপ 5 পড়াইতে লাগবে সর্বোচ্চ 5 মিনিট, একদম ইজি টাইপ। এই পর্যন্ত বুঝছেন কিনা একটু জানান তো। আপনাদের বিষয়টা হচ্ছে কি, যখনই আমি একটু ম্যাথের ডিপে ঢুকি তখনই লাইভের সংখ্যা কমে যায়। যেমন এতক্ষণ লাইভ করতেছিল 650+ এখন করে 572 জন, কারণ এটা একটু কঠিন টাইপ। কিন্তু আমি কঠিন টাইপটা পড়ানোর সময় স্কিপ করি না, কারণ আপনার কোশ্চেন যদি কঠিন হয় আপনি কেন সেটা শিখবেন না। কথা কি আপনি বুঝতে পারছেন? আমি যদি শুধু সহজ জিনিস পড়াই, লাইভের স্টুডেন্ট হবে 1000। কারণ আমি যত ডিপে যাব, অনেকের পক্ষে লোডটা নিতে সে চাচ্ছে না যে আমি কঠিন ম্যাথ শিখতে চাই না, সে চলে যাবে। আমি শুধু জনপ্রিয়তার জন্য ভাইয়া ক্লাস নিই না, আমি কিছু শেখানোর জন্য ক্লাস নিই। আমি যদি এই ক্রিটিক্যাল অংশটুকু বাদ দিয়ে দিতাম, লাইভে আরও সংখ্যা বাড়বে। কথা কি বুঝতে পারছেন? এই জন্য পড়ানোর সময় সবটাই কভার করার চেষ্টা করি, এবং ইনশাল্লাহ ক্রিটিক্যাল জিনিস আমি স্কিপ করে যাই না।
এই পর্যন্ত কি সবাই বুঝছেন? এই কারণে আমার উপর ইনশাল্লাহ আপনারা আস্থা রাখতে পারেন। আমি সস্তা জনপ্রিয়তার পিছনে দৌড়াই না যে আমার ক্লাস হচ্ছে সোজা পড়াইলে 1000 স্টুডেন্ট করবে, কঠিন পড়াইলে থাকবে না, ওই চিন্তা করে আমি পড়াই না। আমি আমার মতো করে পুরোটা পড়াই, যার থাকার দরকার থাকবে, যার থাকার দরকার থাকবে না। কথা কি বুঝতে পারছেন? কারণ নমুনা ক্ষেত্রের ম্যাথ তো নাহলে কেউ করাবে না লাইভে। আচ্ছা ভাইয়া, এই পর্যন্ত যদি বুঝে থাকে এবার টাইপ 5 অমূলদ সংখ্যা চেনার উপায়। বিষয়টা আমি একটু বলি, একটু সামারি করি, তারপর হচ্ছে আমি টাইপ 5-এ যাচ্ছি। আপনি প্রথমে আমি কি বলছি, যারা মূলদ সংখ্যা এটা যদি আমি চিনি, আমার তো অমূলদ সংখ্যা আলাদা করে চিনার দরকার নাই। তাহলে যারা মূলদ তারা তো মূলদই, যে মূলদ না সেই অমূলদ। কিন্তু আমি আলাদাভাবে শুধু 2টা বৈশিষ্ট্য মনে রাখবো অমূলদ সংখ্যার, মাত্র 2টা। কি কি? টাইপ 5 অমূলদ সংখ্যা চেনার উপায়। নাম্বার 1, যে কোনো কনস্ট্যান্ট সর্বদা অমূলদ সংখ্যা। যে কোনো কনস্ট্যান্ট সর্বদা অমূলদ সংখ্যা। আচ্ছা, কনস্ট্যান্ট মানে কি? ধ্রুবক। পৃথিবীতে যত ধরনের ধ্রুবক আছে সবগুলো ধ্রুবকে কি সংখ্যা? অমূলদ সংখ্যা। আমরা ম্যাথমেটিক্সে 2টা ধ্রুবক ইউজ করি, একটা হচ্ছে পাই আর একটা হচ্ছে ই। এগুলো প্রায় পরীক্ষায় আসে। পাই কি সংখ্যা? পাই হচ্ছে অমূলদ সংখ্যা। ই কি সংখ্যা? অমূলদ সংখ্যা। তাহলে আপনি অমূলদ সংখ্যার ক্ষেত্রে শুধুমাত্র 2টা পয়েন্ট মনে রাখবেন। 1 নম্বর পয়েন্ট কি? যে কোনো কনস্ট্যান্ট, যত ধরনের কনস্ট্যান্ট আছে সবগুলো কনস্ট্যান্টই কি? অমূলদ সংখ্যা। ম্যাথমেটিক্সে আমরা যে 2টা কনস্ট্যান্ট ইউজ করি, পাই আর ই, এই দুটোই কি সংখ্যা? অমূলদ। আচ্ছা, এখন আপনি পাই যেহেতু একটা অমূলদ সংখ্যা, এর সাথে যদি কোনো কিছু যোগ করেন, প্রশ্ন দিল পাই প্লাস 3 কি সংখ্যা? এটা অমূলদ সংখ্যা। আপনি এই পাইয়ের সাথে যদি কোনো কিছু যোগ করেন, কোনো কিছু বিয়োগ করেন, আবার মনে করেন ই কিউব মাইনাস 1, এটা কি সংখ্যা? এটাও অমূলদ সংখ্যা। মানে পাই আর ই যেহেতু আমার অমূলদ সংখ্যা, মানে কনস্ট্যান্ট, পাই আর ই হচ্ছে কনস্ট্যান্ট, যেহেতু পাই আর ই এই কনস্ট্যান্ট দুটো অমূলদ সংখ্যা, তার মানে এর সাথে কোনো কিছু যোগ বিয়োগ গুণ ভাগ যাই করি না কেন আমি কি পাবো? আমি অমূলদ সংখ্যাই পাবো। আমার কথা কি সবাই বুঝছেন? তার মানে আপনারা যদি বলে পাই কি সংখ্যা? অমূলদ। ই কি সংখ্যা? অমূলদ। পাই প্লাস 3 কি সংখ্যা? অমূলদ। ই কিউব মাইনাস 1 এটা কি সংখ্যা? এটাও অমূলদ। আমার কথা কি বুঝতে পারছেন? তাহলে 1 নম্বর কন্ডিশন শিখলাম কি? পৃথিবীতে যত ধরনের কনস্ট্যান্ট আছে সবই হচ্ছে অমূলদ সংখ্যা। আর কারা ম্যাথমেটিক্সে পাই আর ই দুটো কনস্ট্যান্ট আমরা ম্যাথে ইউজ করি। পাই কি সংখ্যা? অমূলদ। ই কি সংখ্যা? অমূলদ। যদি আরেকটু পেঁচায়, পাই প্লাস 3 কি সংখ্যা? অমূলদ। মানে কনস্ট্যান্টের সাথে কোনো কিছু যদি যোগ করি, বিয়োগ করি, গুণ করি, ভাগ করি, যাই করি না কেন আমার এটা কি আসবে? এটা অমূলদ সংখ্যা আসবে। ক্লিয়ার? আচ্ছা, এটা যদি বুঝে থাকে, এবার আরেকটা লাইন লিখে নেন। এটা হচ্ছে আপনাদের থিওরিটিক্যাল কোশ্চেন হিসেবে আসে, মানে সরাসরি তুলে দেয়। সেটা হচ্ছে তবে রুট পি কি সংখ্যা? এটা প্রায় আসে। আমি প্রথমে একটু বেসিকটা বুঝাই, তারপর আপনারা সরাসরি কীভাবে মনে রাখবেন সেটা বলে দিচ্ছি। পাই যদি একটা মৌলিক সংখ্যা হয় তাহলে রুট পি কি সংখ্যা? দেখেন, পি যদি একটা মৌলিক সংখ্যা হয়, মৌলিক সংখ্যা কারা? 2 মৌলিক সংখ্যা, 3 মৌলিক সংখ্যা, 5 মৌলিক সংখ্যা, 7 মৌলিক সংখ্যা, 17 মৌলিক সংখ্যা। আচ্ছা, বলছি কি পি যদি একটা মৌলিক সংখ্যা হয়, কোশ্চেন দিচ্ছে রুট পি কি সংখ্যা? এটা হচ্ছে অলওয়েজ অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা, এটা অনেকেই মুখস্থ করছেন, বেসিকটা বোঝেন। পি যদি একটা মৌলিক সংখ্যা হয় তাহলে তার রুট হচ্ছে অলওয়েজ অমূলদ সংখ্যা। প্রশ্ন হচ্ছে কেন? আপনি পি তো একটা মৌলিক সংখ্যা কি 2, 2 যদি রুট করেন রুট টু করলে কি আপনি পূর্ণ সংখ্যা পান না তো? রুট 3 করলে কি পূর্ণ সংখ্যা পান না? রুট 17 এটা করলে কি পূর্ণ সংখ্যা পান না? তার মানে কি যে কোনো একটা মৌলিক সংখ্যাটা যদি আমি রুট করি তাহলে যেই সংখ্যাটা পাবো এগুলো কি সংখ্যা? অমূলদ সংখ্যা। বুঝাইতে পারছি? এই যে রুট 2 একটি অমূলদ সংখ্যা, রুট 5 একটি অমূলদ সংখ্যা, এতদিন যে মুখস্থ করছেন এগুলো কিভাবে আসছে বুঝছেন? তাহলে আপনার পরীক্ষায় থিওরিটিক্যাল কোশ্চেন আসলে আসবে কি? পি যদি একটা মৌলিক সংখ্যা হয় তবে রুট পি কি সংখ্যা? উত্তর হচ্ছে অমূলদ সংখ্যা। কিভাবে হইলো এটা তো আমি দেখাইলাম। কি রুটের ভিতর যে ডিজিটটা দিছি রুট 2 তো একটা মৌলিক সংখ্যা, রুট 2 দিলে কি পূর্ণ সংখ্যা আসতেছে না, তার মানে এটা কি সংখ্যা? অমূলদ। রুট 17 দিলে কি পূর্ণ সংখ্যা আসতেছে না, তার মানে এটা কি সংখ্যা? অমূলদ সংখ্যা। তার মানে আমরা অমূলদ সংখ্যার ক্ষেত্রে শুধু 2টা বৈশিষ্ট্য মনে রাখছি। কি কি? যে কোনো কনস্ট্যান্ট সর্বদা অমূলদ সংখ্যা, পাই আর ই অমূলদ সংখ্যা। 2 নম্বরে এসে আমরা কি শিখছি? পি যদি একটা মৌলিক সংখ্যা হয় তাহলে রুট পি সর্বদা অমূলদ সংখ্যা। কিভাবে? এই উদাহরণটা দিয়ে আমরা বুঝে নিছি। এই পর্যন্ত যদি বুঝে থাকেন তাহলে সবাই লেখেন টাইপ 5 ডান। ক্লাস এখনো শেষ হয় নাই, পড়ানো শেষ। একবার আমি পুরো জিনিসটা রিভিউ করব, যাতে আপনারা আমার সাথে সাথে একটু মুখে মুখে বলবেন, নিজের সাথে নিজে কথা বলবেন, ক্লাস শেষ হয়ে যাবে। আর একটু পড়ালে হয়ে যাবে। টাইপ 5 পর্যন্ত কি ডান হয়েছে নাকি?
আর 5 মিনিট লাগবে ভাইয়া। টাইপ 5 পর্যন্ত কি ডান হয়েছে নাকি একটু ফিডব্যাক দেন, টাইপ 5 পর্যন্ত কি ডান হয়েছে কিনা, টাইপ 5 পর্যন্ত কি ডান হয়েছে কিনা। রুট 25, এই যে আরেকজন যে কোশ্চেন করলো ভাইয়া, রুট 25 তো মূলদ সংখ্যা হবে। রুট 25 কি মৌলিক সংখ্যা? এই কনসেপ্ট তো তোমার তো যাওয়ার দরকারই নাই। রুট 25 মানে কি 5 হচ্ছে পূর্ণ সংখ্যা, তার মানে মূলদ। তোমার যদি এরকম দেয় রুট 3 কি সংখ্যা, রুট 3 দিলে তুমি সরাসরি বলবো অমূলদ। কোন কনসেপ্ট দিয়া? রুট 3 দিলে কি পূর্ণ সংখ্যা আসে? আসে তো না, তার মানে এটা হচ্ছে অমূলদ। আমি এইটা শিখছি কেন, এই লাইনটা পরীক্ষায় দেয়। পি যদি একটা মৌলিক সংখ্যা হয় তাহলে রুট পি কি সংখ্যা, এই থিওরিটা শেখানোর জন্য শিখাইছি। এই ধরনের কোশ্চেন যদি দেয় রুট 2 কি সংখ্যা, রুট 3 কি সংখ্যা, রুট 17 কি সংখ্যা, এগুলো তুমি ওই কনসেপ্ট দিয়ে করবা। রুটের ভিতর যে কোনো একটা ডিজিট সমান সমান যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে মূলদ, পূর্ণ সংখ্যা না হলে অমূলদ। আর যদি শুধু এই কোশ্চেনটা দেয় যে পি একটা মৌলিক সংখ্যা হলে রুট পি কি সংখ্যা, তখন উত্তর হবে অমূলদ সংখ্যা। এই অমূলদটা তো মুখস্থ করছেন এতদিন, সরি তুমি বলার জন্য, আমি পেইড বেসে তুমি বললে পড়াই তো এই জন্য মাঝে মাঝে তুমি চলে আসছে, এক্সট্রিমলি সরি। আচ্ছা, তাহলে বিষয়টা হচ্ছে কি, আপনাকে যদি এই কোশ্চেনটা দেয় পি যদি একটা মৌলিক সংখ্যা হয় তাহলে রুট পি কি সংখ্যা, তখন উত্তর হবে অমূলদ সংখ্যা। উত্তরটা কিভাবে আনছে এটা বোঝানোর জন্য আমি লেখাগুলো লিখছি। আমার কথা কি সবাই বুঝছেন? আচ্ছা, যদি বুঝে থাকেন আমি একটু রিভিউ দেবো ক্লাসের, তার আগে একটু জানতে চাই ফুল ক্লাসটা কি ডান হয়েছে কিনা, এটা বলেন, তারপর আমি 5 মিনিট আলোচনা করে ক্লাস শেষ করব। ফুল ক্লাস কি ডান হয়েছে কিনা? আমি তো ক্লাসের শুরুতেই বলছিলাম সবাই ইনশাল্লাহ লিখবেন ফুল ক্লাস ডান। যাদের ফুল ক্লাস ডান হয়েছে তারা সবাই কমেন্টস করেন ফুল ক্লাস ডান। পি সমান সমান 25 ধরবেন কি হয়? পি তো মৌলিক সংখ্যা ভাইয়া, 25 কি মৌলিক সংখ্যা? এই যে কোশ্চেন করছেন পি যদি 25 ধরায়, পি তো 25 ধরার সুযোগই নাই, পি তো মৌলিক সংখ্যা হইতে হবে। 25 কি মৌলিক সংখ্যা? দেখি সবাই কমেন্টস করেন, যে 566 জন লাইভে আছেন প্রত্যেকে কমেন্টস করবেন। দেখি প্রত্যেকের বলছিলাম ফুল ক্লাস ডান লিখবেন, প্রত্যেকে দেখি ফুল ক্লাস ডান লিখতে পারেন কিনা। 566 জন কমেন্টস করবেন, এটা বড় ভাই হিসেবে আমার কাছে অনুরোধ। যদি ফুল ক্লাস ডান নয় লিখবেন নট ডান, কোনো সমস্যা নাই, কারণ আমি একটা চ্যালেঞ্জ দিয়েছিলাম যে মূলদ অমূলদ সংখ্যা সবাই ক্লাস করে ফুল ক্লাস ডান লিখবেন। এটা আমি দেখতে চাই আমি আমার চ্যালেঞ্জে উইন হয়েছি নাকি উইন হই নাই। আর ভাইয়া এগুলো আমার কেউ অহংকার হিসাবে ভাববেন না, এগুলো হচ্ছে আমি নিজে গিয়ার আপ করি। এগুলো অনেক কঠিন আলোচনা, আমি কিন্তু অনেক কঠিন জিনিস পড়াইছি, যেহেতু আমি নিজের কাছে নিজের একটা চ্যালেঞ্জ থাকে যে না ক্লাস করার পর সবাই বলবে ফুল ক্লাস ডান। এই কারণে আমার ভিতরের থেকে একটা তাগিদ অনুভব হয় যে ক্লাসটা আরও বেটার নেই। কথা কি বুঝছেন? এটা অহংকার বা দাম্ভিকতা কিছুই না। আমি খুব অসাধারণ টিচারও না, অসাধারণ মানুষও না, দুইটাই আমি অ্যাভারেজ। কথা কি বুঝছেন? মানুষ হিসাবে আমি অ্যাভারেজ, টিচার হিসাবে আমার যথেষ্ট সীমাবদ্ধতা আছে। এগুলো আমি নিজে গিয়ার আপ করার জন্য। যখন আপনারা সবাই ফুল ক্লাস ডান লিখতেছেন তার মানে কি আমি 1 ঘন্টা যে পরিশ্রমটা করছি এটা সার্থক হয়েছে। কথা কি বুঝছেন? আবার যদি আপনারা লেখেন নট ডান তখন বুঝবো কি আমার আরও পরিশ্রম করতে হবে। কথা বুঝতে পারছেন? এর জন্য এগুলোকে অন্য অর্থে নেবেন না। আচ্ছা, যদি ফুল ক্লাস ডান লিখতে থাকেন এবার একটু আমার সাথে সাথে কথাগুলো নিজের সাথে বলেন, আমার সাথে সাথে কথাগুলো বলেন। মূলদ সংখ্যা কারা? 5টা বৈশিষ্ট্য যাদের আছে তারাই মূলদ। 5টা বৈশিষ্ট্য যাদের থাকবে তারাই মূলদ। নাম্বার 1, যে কোনো পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যা। আমার সাথে সাথে বলেন, যে কোনো পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যা, নাম্বার 1। নাম্বার 2, দশমিক সংখ্যার পর নির্দিষ্ট সংখ্যক অঙ্ক থাকলে মূলদ সংখ্যা। দশমিক সংখ্যার পর নির্দিষ্ট সংখ্যক অঙ্ক থাকলে মূলদ সংখ্যা। নাম্বার 3, যে কোনো আবৃত দশমিক সংখ্যা অথবা পৌনঃপুনিক সংখ্যা মূলদ সংখ্যা। নাম্বার 4, রুটের ভিতর যে কোনো সংখ্যা দিলে, এটা বর্গমূলক, ঘনমূলক, চতুর্মূলক, এটা সমান সমান যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে মূলদ সংখ্যা। নাম্বার 5, রুট লব বাই হরকারের কোনো স্ট্রাকচার দেওয়া, যদি এটা সমান সমান লব পূর্ণ সংখ্যা, হর পূর্ণ সংখ্যা, মানে দুটোই যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে হচ্ছে মূলদ সংখ্যা। এই 5টা বৈশিষ্ট্য যাদের তারা হচ্ছে মূলদ, আর এই 5টা বৈশিষ্ট্যের বাইরে যারা আছে তারা হচ্ছে অমূলদ। আর অমূলদের সময় অতিরিক্ত মনে রাখছি কি, যত কনস্ট্যান্ট আছে সব কনস্ট্যান্ট অমূলদ। আর পি যদি একটা মৌলিক সংখ্যা হয় তাহলে রুট পি অমূলদ সংখ্যা, হচ্ছে থিওরি। কথা কি বুঝতে পারছেন? একজন নট ডান পাইছি। এই যে ভাইয়া যে নট ডান লিখছেন অনলি 1, একজন পাইছি। আপনি কি প্রথম থেকে ক্লাসটা করছেন কিনা আর কি বোঝেন নাই এটা একটু আমাকে কমেন্টসে জানান। কি বোঝেন না এটা অবশ্যই জানাবেন যদি প্রথম থেকে ক্লাস করে থাকেন। আর প্রথম থেকে যদি ক্লাস না করে থাকেন আবার ক্লাসটা করবেন। আর আমি কিছুক্ষণ পর একটা প্র্যাকটিস শিট দেবো, সবাই আজকের প্র্যাকটিস শিটটা শেষ করে ফেলবেন, তারপর যার কাছে যে গাইড বইটা আছে সেই গাইড বইটা সলভ করবেন। আর আপনাদের এই গ্রুপে রাহাত জব ম্যাথের সব ম্যাথের বেসিক ক্লাস হবে অথবা ম্যাথের ম্যাজিক ক্লাস হবে, কোনো সহজ ক্লাস হবে না। আশা করি আপনারা ক্লাসগুলো নিয়মিত করবেন, বন্ধু বান্ধবদের ইনভাইট করবেন, আমার গ্রুপে বেশি বেশি জয়েন করতে বলবেন। 50,000 যেদিন হবে সেদিনই সমাবেশের ক্লাস। যদি কালকে 50,000 হয় কালকে সমাবেশের ক্লাস, পরশু দিন হলে পরশু দিন সমাবেশের ক্লাস। আগামী 1 মাসে যদি 50,000 না হয় সমাবেশের ক্লাস হবে না। কথা কি বুঝছেন? আমি কি বুঝাইতে পারছি?
সবাই যদি বুঝে থাকেন তাহলে সবাই হচ্ছে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দ্রুতই আবার কোনো একটা মজার বা বেসিক ক্লাস নিয়ে আপনাদের সাথে দেখা হবে। আর এই পর্যন্তই থাকুক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।